জেলায় ঝড় ও অতি ভারী বৃষ্টির শঙ্কা। দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ। চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী। সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে অ্যান্টিভেনম। একটি মহলের অতি লোভের কারণে দেশে ইসলামী হুকুমত কায়েম হয়নি, মন্তব্য চরমোনাই পীরের। 2030 বিশ্বকাপে 64 দলের ছক ইনফান্তিনোর। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ঢাকা সহ দেশের 19 জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। আজ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আবহাওয়ার আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে অঙ্গ ও সহযোগী সংগঠন সহ দলের সব পর্যায়ের ইউনিটকে সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠানের বিষয়েও আলোচনা হয়। এ সময় দলীয় ইউনিটগুলোকে সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে যথাসম্ভব দ্রুত জাতীয় কার্যনির্বাহী কমিটির সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব মহাসচিবকে দেওয়া হয়। এছাড়া বিএনপির সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। সভায় দলীয় নির্বাচন ইস্তেহার বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে আমরা বলেছিলাম বিএনপি সরকার গঠন করলে সারা দেশে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করে দিয়েছি। চলতি অর্থ বছরে সারা দেশে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই জন্য 2026-27 অর্থ বছরের ঘোষিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। আজ সকালে বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারী ভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক উপজেলায় 7,000 পরিবারের নারী সদস্যরা ফ্যামিলি কার্ড পাবেন। আগামী 5 বছরে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্রমান্বয়ে 4 কোটি পরিবারের নারী সদস্যরা প্রত্যেকেই ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন। আজ সকাল 10টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদী পৌঁছায়। সেখানে বরিশাল 1 আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ স্থানীয় নেতারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বর্ষার মৌসুমের কথা চিন্তা করে দেশের সব জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনাম ইনজেকশন সরবরাহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন সাপে কাটা রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই অ্যান্টিভেনাম ইনজেকশন পাবেন বলে জানিয়েছেন অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সিডিসি লাইন ডিরেক্টর হালিমুর রশিদ। তিনি জানিয়েছেন, অধিদপ্তরের পক্ষ থেকে প্রত্যেক জেলা ও উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনাম ইনজেকশন দেওয়া হয়। তাছাড়া চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণও দেওয়া হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতি বছর প্রায় 50 লাখ মানুষ সাপের ছোবলের শিকার হচ্ছেন। এর মধ্যে 25 থেকে 27 লাখ মানুষের শরীরে বিষ প্রবেশ করে। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ইউনিটের এক গবেষণায় দেখা গেছে, দেশে প্রতি বছর প্রায় 4,03,000 মানুষকে সাপে কামড় দেয়। তাদের মধ্যে 7,511 জনের মৃত্যু হয়। সাপে কাটার ঘটনার মধ্যে 1/4 বিষাক্ত। এর মধ্যে 10.6% শারীরিক ও 1.9% মানসিক অক্ষমতা দেখা যায়। সাপের কামড়ের শিকারদের 95% গ্রামীণ অঞ্চলের এবং নারীদের তুলনায় পুরুষ 1.4 গুণ বেশি সাপের কামড়ের ঝুঁকিতে থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, এই দেশের মানুষ ইসলামকে ভালোবাসে এবং ইসলামের আলোকে দেশ পরিচালনা চায়, কিন্তু একটি মহলের অতি ক্ষমতার লোভের কারণে দেশে ইসলামী শরিয়া তথা ইসলামী হুকুমত কায়েম হয়নি। পাবনার কাশীনাথপুরের একটি মাদ্রাসা মিলনায়তনে দলের জেলা মজলিসের শুরার অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এ কথাগুলো বলেন। কোনো দলের নাম উল্লেখ না করে ইসলামী আন্দোলনের আমির বলেন, তারা আমেরিকা ও ভারতের অনুকম্পা পেতে নির্বাচনী ইস্তেহার থেকে ইসলাম শব্দটি বাদ দিয়েছে এবং ইসলামী শরিয়ার আলোকে দেশ পরিচালনা করবে না বলে তাদের আশ্বস্ত করেছে। যারা ইসলামের কথা বলে জাতিকে ধোঁকা দেয়, তাদের সম্পর্কে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ফুটবল বিশ্বকাপের পরিধি আরও বাড়ানোর ইঙ্গিত দিলেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 2026 বিশ্বকাপে 32 দলের সনাতন রূপ বদলে দল সংখ্যা 48-এ উন্নীত করা হয়েছে। 2030 সালের শতবর্ষী বিশ্বকাপে 64 দলের নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখবে ফিফা। সুইস সংবাদ মাধ্যম ব্লু উইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা প্রধান নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। ইনফান্তিনোর মতে 48 দলের বর্তমান ফরম্যাটটি মাঠের খেলায় এবং ব্যবসায়িক দিক থেকে শতভাগ সফল হয়েছে। যদি 2030 আসর থেকে 64 দলের এই নতুন প্রস্তাব কার্যকর হয়, তবে 2026 বিশ্বকাপের তুলনায় আরও 16টি দল সরাসরি মূল পর্বে খেলার টিকিট পাবে। ফিফা সভাপতি এই ভাবনার সপক্ষে যুক্তি দিয়ে বলেন, বিশ্বকাপ ফুটবল কেবল ইউরোপ কিংবা দক্ষিণ আমেরিকার একক সম্পত্তি নয়, এটি পুরো বিশ্বের হওয়া উচিত। প্রতি দেশেরই ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন দেখার অধিকার রয়েছে। বড় মঞ্চে সুযোগ পেলে অপেক্ষাকৃত ছোট ফুটবল শক্তিগুলোও তাদের লক্ষ্য ঠিক রাখতে পারবে এবং ফুটবলের উন্নয়নে দীর্ঘমেয়াদী বিনিয়োগে উৎসাহিত হবে বলে উল্লেখ করেন তিনি। বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা ও যুব সমাজের বাড়তে থাকা হতাশাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে গত 3 দিনে 3 তরুণ আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও একজন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশটিতে এসব ঘটনা ঘিরে বালেন্দ্র শাহের বিরুদ্ধে ক্ষোভ তীব্র হয়েছে। কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, দেশের যুব সমাজের কর্মসংস্থান, আয় বৃদ্ধি ও ভবিষ্যৎ নিয়ে সরকারের কোনো কার্যকর পরিকল্পনা নেই। জেনজি নেপাল সংগঠনের দাবি, বালেন শাহ সরকার জনবিরোধী ও স্বৈরাচারী শাসন চালাচ্ছে। সংগঠনের দাবি, সাম্প্রতিক বাজেট ও সরকারি নীতিতে যুবকদের কর্মসংস্থান বা আর্থিক নিরাপত্তা নিশ্চিতের মতো কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।